2024 লোকসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে উত্তাল হয়েছিল সন্দেশখালীর ঘটনা। 5 জানুয়ারি 2024 তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন দুর্নীতির সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীর একটি দল উত্তর 24 পরগনার সন্দেশখালীর সরবেরিয়া গ্রামে গিয়েছিলেন। ডাকাডাকি ফোন কোনো কিছুতেই সাড়া দেননি শাহজাহান। এরপরই শেখ শাহজাহানের সমর্থক এবং স্থানীয় গ্রামবাসীরা হামলা চালায় ইডি আধিকারিকদের উপর বলে অভিযোগ। আধিকারিকদের ফোন, গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে দেওয়ার পাশাপাশি সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর এবং শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে। সেই ঘটনার পর 11 জানুয়ারি ইডি অফিসাররা কলকাতা হাইকোর্টে তাদের সুরক্ষার জন্য একটি পিটিশন দাখিল করেন। আদালত তাদের সুরক্ষা মঞ্জুর করে এবং ইডি কর্তাদের বিরুদ্ধে পুলিশ যে এফআইআরগুলি দায়ের করেছিল তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আদেশও দেয়। এরপর 12 জানুয়ারি পশ্চিমবঙ্গ পুলিশ ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করে। অন্যদিকে ঘটনার পরপরই শেখ শাহজাহান পালিয়ে যান। 29 ফেব্রুয়ারি গ্রেফতার হওয়া পর্যন্ত 55 দিন পলাতক ছিলেন। গ্রেফতারের পরই তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করে। এই ঘটনায় উঠে এসেছে জমি কিনে নেওয়া থেকে জমির চরিত্র বদলে দেওয়া এবং মহিলাদের উপর যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ। উঠে আসে শিবু হাজরা এবং উত্তম সর্দার নামে শাহজাহানের 2 সহযোগীর নামও। লোকসভা ভোটের আগে সন্দেশখালী কাণ্ডে এতটাই উত্তাল হয় রাজ্য রাজনীতি, সন্দেশখালীর এক প্রতিবাদীকে নির্বাচনে প্রার্থী করে বিজেপি। তবে বিরোধী দলগুলির প্রবল বিরোধিতা সত্ত্বেও সেখানে জয়ী হন তৃণমূল প্রার্থী। দীর্ঘ অপেক্ষার অবসান। 22 জানুয়ারি উদ্বোধন হল অযোধ্যার রাম মন্দিরের। 2020 সালের 5 আগস্ট যে রাম মন্দির নির্মাণের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 2024-এর 22 জানুয়ারি সেই মন্দিরের উদ্বোধন করলেন তিনি। বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দিরের মূল নকশা 1988 সালে আহমেদাবাদের আশিস সোমপুরায় তৈরি করেন। ঐতিহ্যবাহী নাগারার আদলে তৈরি করা হয় অযোধ্যার রাম মন্দির। অযোধ্যার রাম মন্দিরের মোট 392টি স্তম্ভ এবং 44টি দরজা রয়েছে। রাম মন্দির নির্মাণে খরচ পড়েছে মোট 1800 কোটি টাকা। 22 জানুয়ারি সোমবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছিল মন্দিরে পুজো আচার। দুপুর 12:05 রামলালার মূর্তি নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর শুরু হয় প্রাণ প্রতিষ্ঠার আচার। সোনার মুদ্রা দিয়ে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নিজেই। গর্ভগৃহে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত ও রাম মন্দিরের প্রধান পূজারী। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশ বিদেশ থেকে আসেন হাজারো অতিথি। রাজনীতিবিদ থেকে অভিনেতা, খেলোয়াড় থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। 2024 সাধারণ নির্বাচনের লড়াইটা এবার খুব একটা সহজ ছিল না। 2014 এবং 2019-এ বিচ্ছিন্ন এবং বিভক্ত বিরোধী দলগুলিকে পরাস্ত করতে তেমন কোনো বেগ পেতে হয়নি ভারতীয় জনতা পার্টিকে। কিন্তু আরও একবার মোদী সরকার স্লোগানকে টক্কর দিতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে এককাট্টা করার কাজ শুরু হয়ে গিয়েছিল আগে থেকেই। বিভিন্ন রাজ্যে শক্তিশালী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সহ একাধিক দলের নেতৃত্বই চাইছিলেন একটা শক্তপোক্ত জোট তৈরি করে এনডিএ শিবিরকে ধাক্কা দিতে। দেশজুড়ে সবচেয়ে বেশি আসনে মুখোমুখি লড়াইয়ের দাবিদার কংগ্রেসও এই মহাজোটে আগ্রহ প্রকাশ করল। তৈরি হল ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা সংক্ষেপে INDIA। কিন্তু প্রশ্ন উঠল, নেতৃত্ব কে দেবেন? 2014 পর থেকে কতটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মতোই নরেন্দ্র মোদীকে মুখ করে ভোটে লড়াই করেছে বিজেপি। তার উল্টো পথে হেঁটে ভোটের ফল প্রকাশের পরেই সিদ্ধান্ত হবে জানালো ইন্ডিয়া জোট। অন্যদিকে কোনো রাজ্যে কেন্দ্রের মহাজোটের সঙ্গীর বিরুদ্ধেই শুরু হয়ে গেল নির্বাচনের লড়াই, অর্থাৎ কেন্দ্রে দোস্তি রাজ্যে কুস্তি। জোটের সবচেয়ে বড় দল কংগ্রেসকেও একই সঙ্গে ভোটের লড়াই এবং আঞ্চলিক দলগুলো তাদের নেতৃত্ব না মানার যুগ্ম সংকটে পড়তে হলো। সব মিলিয়ে তার ফায়দা তুলে নিল পদ্ম শিবির। তবে ভোটের ফল প্রকাশের পর দেখা গেল 2014 বা 2019-এর মতো মোদী ঝড় দেশ জুড়ে অনেকটাই ক্ষীণ। রামলালার মন্দির একটা প্রবল ডিভিডেন্ড দেবে বলে বিজেপি নেতৃত্ব ভেবেছিল, কিন্তু উত্তরপ্রদেশে সেই হাওয়া খুব বেশি সুবিধা দিতে পারল না। পশ্চিমবঙ্গেও 2019-এ 18টি আসনের মধ্যে এবার 12তেই থেমে যেতে হলো বিজেপিকে। তৃণমূল পেল 29টি, কংগ্রেস একটি। গোটা দেশে 543 আসনের মধ্যে 272 পেয়ে একক সংখ্যা গরিষ্ঠ হতে পারল না বিজেপি। তাদের থেমে যেতে হলো 240-এ। জোট সঙ্গীদের সঙ্গে গাঁটছাড়া বেঁধে 293 আসন নিয়ে সরকার করল এনডিএ। আর বিরোধী জোট 234 আসন নিয়ে পিছিয়ে পড়ল। ফের একবার তৃতীয়বারের জন্য কেন্দ্রের মসনদে বসলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। চলতি বছরে লোকসভা ভোটের আগে নির্বাচনী বন্ড নিয়ে উত্থান পতন
সরগরম করে রেখেছিল দেশের রাজনীতিকে। বিভিন্ন রাজনৈতিক দলগুলির ইলেকটোরাল বন্ড কেনা নিয়ে কেলেঙ্কারির ইঙ্গিত দিয়েছিল সংশ্লিষ্ট মহলের একাংশ। এবার সেই হিসাব সামনে আনার দাবি উঠতেই স্বচ্ছতার প্রসঙ্গে নির্দেশ এবং নির্বাচনী বন্ড অসাংবিধানিক বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয় নির্বাচনী বন্ড প্রকল্প অসাংবিধানিক, তাই তা বাতিল হওয়া উচিত। শুনানিতে শীর্ষ আদালতের তরফে জানানো হয় নির্বাচনী বন্ড তথ্য জানার অধিকার অর্থাৎ RTI আইনকে লঙ্ঘন করছে। নির্বাচনী বন্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তদানীন্তন প্রধান বিচারপতি জানান ভারতীয় স্টেট ব্যাংক এই ধরনের বন্ড দেওয়া বন্ধ করবে। ব্যাংক কর্তৃপক্ষ জাতীয় নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের মাধ্যমে জমা পড়া অনুদান সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে দেবে। 31 মার্চের মধ্যে কমিশনকে অনুদান সংক্রান্ত তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করতেও নির্দেশ দেওয়া হয়। পরে সেই তথ্য অনুযায়ী জানা যায় ইলেকটোরাল বন্ডে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে ভারতীয় জনতা পার্টি, অনেকটা পিছনে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতের প্রতিবেশী রাজ্যে অশান্তির হাওয়া চিন্তার আবহ তৈরি করল এদেশেও। অশান্তির আঁচ মিলেছিল অনেক আগেই। 71-এর মুক্তিযুদ্ধের সেনানীদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে সংরক্ষণ দেওয়া নিয়ে বাংলাদেশের আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। শুরু হয় ছাত্র আন্দোলন। পথে নেমে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন এবং অন্যান্য আন্দোলনকারীরা। স্লোগান ওঠে দফা 1 দাবি 1, হাসিনার পদত্যাগ। প্রবল বিক্রমে তাদের প্রতিহত করার চেষ্টা করে সশস্ত্র পুলিশ, মৃত্যুও হয় কয়েকজনের। অগাস্ট মাসের 5 তারিখ উত্তেজনা চরমে পৌঁছয়। প্রধানমন্ত্রীর বাসভবন আক্রমণ করে আন্দোলনকারীরা। পদ থেকে ইস্তফা দিয়ে সেনা নজরদারিতে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। অন্য কোনো দেশে আশ্রয় না দিলেও বন্ধু ভারতে আশ্রয় পান তিনি। আর এরপরই বাংলাদেশের প্রশাসনিক কাজকর্ম সামলানোর জন্য তৈরি হয় তত্ত্বাবধায়ক সরকার, যার শীর্ষে বসে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। কিন্তু তারপর থেকে শুরু হয়ে যায় প্রবল ভারত বিরোধী কার্যকলাপ। এর আগেও আন্দোলন চলাকালীন শোনা গিয়েছে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আর এবার সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা শুরু হয়ে গেল ওপার বাংলার বিভিন্ন জায়গায়। 25শে নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার হন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। হিন্দুদের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। দিকে দিকে সংখ্যালঘুদের মারধর, বাড়ি ঘরে হামলা চালায় মৌলবাদীরা। বাদ যায়নি ইসকনের মন্দিরও, পড়ে লক্ষ্মীনারায়ণের মূর্তি। হিন্দু নিপীড়ন নিয়ে ভারত, ব্রিটেনের মতো বিভিন্ন দেশ কড়া বার্তা দিলেও দেশের বাংলাদেশে থামছে না হিংসা। অগস্ট মাসের 9 তারিখ রাত ভোর হতেই শহর কলকাতা সাক্ষী হল এক নারকীয় ঘটনার। আরজিকর হাসপাতালে সেমিনার রুম থেকে উদ্ধার হলো এক পিজিটি চিকিৎসক তরুণীর মৃতদেহ। প্রাথমিক তদন্তে অনুমান শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে তাকে। সিসিটিভি ফুটেজ দেখে সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। প্রকাশ্যেই পুলিশকে পরবর্তী রবিবার পর্যন্ত সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে কিনারা না হলে সিবিআই তদন্ত হবে জানান মুখ্যমন্ত্রী। কিন্তু কার্যত তার আগেই আদালতের নির্দেশে তদন্তভার গেল সিবিআই এর হাতে। এর মধ্যেই চিকিৎসক পড়ুয়ার দোষীদের শাস্তির দাবিতে বিচার চেয়ে হাসপাতাল চত্বরেই অবস্থান বিক্ষোভ শুরু করলেন ডাক্তার, পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকরা। 14ই অগস্ট রাত দখলের ডাক দিলেন কলকাতা থেকে জেলা শহরের মহিলারা। গোটা দেশের বিভিন্ন প্রান্তে হল রিক্লেম দ্য নাইট। এরপর ধর্মতলা চত্বরে চলল অনশন কর্মসূচি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল একাধিক আন্দোলনকারীকে। রাজ্য জুড়ে লাগাতার চলল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। আন্দোলন ভঙ্গ করে আলোচনায় বসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। আলোচনা হলো, তবে ফলপ্রসূ হল না বৈঠক। এবার সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে শুরু হলো জুনিয়র চিকিৎসকদের ধর্ণা। ফের দফায় দফায় পথে নামল বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল থেকে নাগরিক সমাজ। ধর্ণামঞ্চে এসে আলোচনার জন্য আহ্বান জানালেন মমতা। নবান্নে আলোচনা হলো, কিন্তু সেখানে আন্দোলনকারীদের অন্যান্য দাবি দাওয়াই প্রাধান্য পেল তিলোত্তমার বিচারের চেয়ে। ধীরে ধীরে স্তিমিত হলো আন্দোলন। শহরের রাজপথ থেকে মিলিয়ে যেতে লাগলো উই ওয়ান্ট জাস্টিস ধ্বনি। কর্মবিরতি ভেঙে চিকিৎসা, পড়াশোনা, কাজকর্মে ফিরে গেলেন জুনিয়র চিকিৎসকরা। এর মধ্যেই সিবিআই এর তদন্তে গ্রেফতার আরজিকরের সুপার সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে 90 দিনের মধ্যেও চার্জশিট দিতে না পারায় জামিন পেয়ে গেলেন তারা। বছরের শেষে তেমন কোনো প্রাপ্তি নেই আর আরজিকর কাণ্ডে। এখনো অমিল তিলোত্তমার বিচার। দেশের বিভিন্ন রাজ্যের সর্বাধিক আলোচিত মুখ্যমন্ত্রীদের তালিকা করলে সেখানে উপরের দিকেই নাম থাকবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। কিন্তু সেই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধানই যখন গ্রেফতার হলেন, তখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল। 21শে মার্চ বৃহস্পতিবার
আবগারি নীতি মামলায় আর্থিক তছরূপে তদন্তে দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে তল্লাশি এবং প্রায় 2 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর ইডির হাতে গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় এর আগে গ্রেফতার হয়েছেন আপের মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং। 9 বার তলব করা হয়েছিল খোদ আপ সুপ্রিমোকে, যদিও ক্রমাগত হাজিরা এড়িয়েছেন তিনি। এরপরই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হানা দেয় ইডি। দিল্লি হাইকোর্ট আবগারি মামলায় কেজরিওয়ালকে রক্ষা কবচ দিতে অস্বীকার করায় কয়েক ঘণ্টার মধ্যেই ইডির একটি দল পৌঁছে যায় তার বাড়িতে। 12 জন ইডি অফিসারদের দলটি কেজরিওয়ালের বাড়িতে প্রবেশ করে। শুরু হয় তল্লাশি। রাত 9টার কিছু পর গ্রেফতার হন তিনি। এরপর মুখ্যমন্ত্রীর পদে বসেন অতিশী মারলেনা। 2024-এর শুরুর দিকেই জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গত 31শে জানুয়ারি বুধবার দীর্ঘক্ষণ জেরার পর রাতে হেমন্ত সোরেনকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে গ্রেফতার হওয়ার আগেই ইডি আধিকারিকদের নিয়ে রাজভবনে যান তিনি। ইস্তফা দেন মুখ্যমন্ত্রী পদ থেকে। তাঁর অবর্তমানে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন চম্পাই সোরেন। 600 কোটির জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হন হেমন্ত সোরেন। গ্রেফতারির পর হেমন্ত সোরেন বলেন, এত সহজে হার মানব না, লড়াই জারি থাকবে। 5 মাস পর ঝাড়খণ্ড আদালতে জামিন পান হেমন্ত সোরেন। জেল থেকে মুক্তির পর ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন তিনি। ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এত আয়োজন, আগামী মিছিলে এসো স্লোগানে স্লোগানে হবে কথোপকথন। রাজনীতি বেজায় মজার জিনিস। কে কখন দল বদল করবে, কে কখন পাল্টি খাবে তা বোঝা মুশকিল। যেমন ভারতীয় রাজনীতির বিতর্কিত চরিত্র নীতিশ কুমারের পাল্টিবাজি। ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে এনডিএ জোটে হাত মেলানো। কানাঘুষো চলছিল বেশ কিছুদিন ধরেই। তাতে ইন্ধন যোগায় বিহারের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী। অনগ্রসর নেতা কর্পূরী ঠাকুরের জন্মশতবর্ষ কর্মসূচিতে নীতিশের মন্তব্য। সব মিলিয়ে বিহার তথা জাতীয় রাজনীতিতে জল্পনা। 1.5 বছরের মাথাতেই আবার বিরোধী জোট ছেড়ে বিজেপির সহযোগী হলেন নীতিশ কুমার। মুখ্যমন্ত্রী একই রইলেন, বদলে গেল শুধু সরকার। 2022 সালের জুলাই মাসে যেখানে ছিলেন নীতিশ কুমার, 2024 সালের জানুয়ারি মাসে আবার ফিরে এলেন সেই জায়গাতেই, বিজেপির সঙ্গে। চেয়েছিলেন পুরনো বন্ধু সুশীল মোদীকে নিজের ডেপুটি হিসেবে, তবে পেলেন বিজেপিরই 2 নেতাকে। আপাতত 2 উপমুখ্যমন্ত্রীকে নিয়েই সরকার চালাবেন নীতিশ কুমার। 9ম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতিশ কুমার। ভারত জোড়ো যাত্রার পর 2024-এর দ্বিতীয়বারের জন্য ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে পথে বেরোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 14 জানুয়ারি 2024-এ মণিপুরের থৌবল থেকে যাত্রা শুরু হয়েছিল এবং 16 মার্চ 2024-এ মুম্বাইয়ে শেষ হয়েছিল। প্রচারের মূল লক্ষ্য অবশ্যই ছিল সারা দেশে দলের হয়ে ভোটের আগে ব্যাপক প্রচারের কর্মসূচি। এই সফর ছিল আগের বছরের ভারত জোড়ো যাত্রার সিকুয়েল। যদিও গতবারের মতো পুরোপুরি পায়ে হেঁটে ছিল না এবারের যাত্রা, বদলে হাইব্রিড মোডে এই যাত্রা করা হয়েছিল। দেশের পূর্ব থেকে পশ্চিমে দীর্ঘ পথ যাত্রার জন্য ব্যবহার করা হয় অত্যাধুনিক ব্যবস্থাযুক্ত বাস। সামগ্রিকভাবে ভারত জোড়ো ন্যায়যাত্রার লক্ষ্য ছিল 6713 কিলোমিটার জুড়ে 355টি লোকসভা আসন যুক্ত করা, যা দেশের মোট সংসদীয় আসনের প্রায় 65%। 2019-এর লোকসভা নির্বাচনের সময় বিজেপি এই 355টি আসনের মধ্যে 236টিতে জিতেছিল, যখন কংগ্রেস জিতেছিল মাত্র 14টি আসনে। যাত্রা শুরুর জায়গা হিসেবে উত্তপ্ত মণিপুরকে বেছে নেওয়ার কারণ হিসেবে বলা হয় যে দেশের উত্তর পূর্বের রাজ্যের বাসিন্দাদের ক্ষত নিরাময় প্রক্রিয়া শুরু করাও এই অভিযানের উদ্দেশ্য ছিল। লোকসভা নির্বাচনের আগেই দেশজুড়ে কার্যকর হল সিএএ। বিজ্ঞপ্তি জারির পর দেশজুড়ে লাগু করা হয় নাগরিকত্ব সংশোধনী আইন। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, সিএএ নিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আইনে পরিণত হওয়ার প্রায় 4.5 বছর পর কার্যকর হল সিএএ। নির্দিষ্ট ওয়েব পোর্টালের মাধ্যমে এই আবেদন করা যাবে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, খ্রিস্টানরা যদি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিতে চান, সেক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেবে ভারত। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিলেন এবং ভারতে 5 বছর বাস করলেই তারা এদেশের নাগরিকদের জন্য আবেদনের যোগ্য হবেন। 2019 সালে নির্বাচনী ইস্তেহারে সিএএ লাগুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। 1955 সালে নাগরিকত্ব আইন সংশোধন করে 2019 সালে বিল পাশ হয়। ওই বছরই 12 ডিসেম্বর রাষ্ট্রপতির সম্মতির পর আইনে পরিণত হয় সিএএ বিল, যা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ।
দিল্লি সহ অন্যান্য শহরে সিএএ বিরোধিতায় পথে নামেন সাধারণ মানুষ সহ রাজনৈতিক দলগুলি। বিরোধীদের আশঙ্কা সত্যি প্রমাণিত করে 2023-এর শীতকালীন অধিবেশনেই প্রায় বিরোধীহীন সংসদের দুই কক্ষে নতুন দণ্ড সংহিতা সংক্রান্ত 3টি বিল পাশ করিয়ে নিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। সেই বিলে গত বছর ডিসেম্বর মাসেই স্বাক্ষরও করে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ায় 1860 সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি প্রতিস্থাপিত হল ভারতীয় ন্যায় সংহিতা দিয়ে। 1898 সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট অর্থাৎ ফৌজদারি দণ্ডবিধি প্রতিস্থাপিত হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দিয়ে এবং 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট প্রতিস্থাপিত হল ভারতীয় সাক্ষ্য আইন দিয়ে। গত বছরের 11ই অগস্ট সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় 3টি বিল পেশ করেছিলেন। এরপরেই বিল 3টি সংসদীয় সংশ্লিষ্ট স্থায়ী কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি শাহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই আইন বদলের বিষয়টি নিয়ে চিঠি পাঠিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাঠানো 22 অগস্টের সেই চিঠির জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, আইন বদলের এই উদ্যোগ ভারতীয় জনজীবনকে প্রভাবিত করতে পারে, তাই চূড়ান্ত সতর্কতা বজায় রেখেই এক্ষেত্রে পদক্ষেপ করতে হবে। কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলিও তাড়াহুড়ো করে বিল পাশের বিরোধিতা করেছিল, কিন্তু বিরোধীদের সেই দাবি উপেক্ষা করেই নতুন আইন প্রণয়ন করলেন মোদী শাহরা। এরপরেই ভারতীয় ন্যায় সংহিতা এবং 3 ফৌজদারি আইন বিরোধী প্রস্তাব পাশ হয়ে যায় বাংলার বিধানসভায়। এই প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনাও চলে। আলোচনা শেষ হলে ধ্বনি ভোটের মাধ্যমে প্রস্তাব পাশ হয়। এদিকে বিধানসভায় ন্যায় সংহিতা বিরোধী প্রস্তাবের বিরোধিতা করতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, যে আইন দেশে ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে তার বিরুদ্ধে প্রস্তাব পাশ করা কি আদৌ যুক্তিযুক্ত? দেশের আইন বলবৎ হওয়ার ক্ষেত্রে এর কোনো প্রভাব তো পড়বে না। 2019-এ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা মুছে দেওয়ার পর লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়ার জেরে 4 দফা দাবি সামনে রেখে সোনাম ওয়াংচুক জানিয়েছিলেন, যতদিন না তার দাবি কেন্দ্র মানছে তার অনশন চলবে। সোনামের 4 দফা দাবির প্রথমটি হল লাদাখকে রাজ্যের সম্মান দিতে হবে। এছাড়া লে এবং কার্লিক জেলার জন্য আলাদা আলাদা লোকসভা আসন, লাদাখের জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশন এবং তাতে চাকরি দেওয়ার আলাদা প্রক্রিয়া, খনি ব্যবসায়ী এবং শিল্পী গোষ্ঠীগুলির হাত থেকে লাদাখের প্রকৃতিকে রক্ষা করা এবং শিল্প গোষ্ঠীগুলির হাত থেকে লাদাখের প্রকৃতিকে রক্ষা করা এবং সর্বোপরি ষষ্ঠ তফসিল নিশ্চয়তার নিরাপত্তা বলবৎ করার দাবি জানিয়েছিলেন তিনি। সংবিধানের এই নিয়ম বলবৎ হলে দেশের আদিবাসী এলাকাগুলিকে ন্যূনতম স্বায়ত্তশাসন দেওয়া হয়। এই এলাকাভুক্ত জমিগুলির জন্য থাকে বাড়তি নিরাপত্তা নিশ্চয়তা। তাই 1 সেপ্টেম্বর শুরু হয় সোনাম এবং তার সঙ্গী প্রায় 100 মানুষের ক্লাইমেট মার্চ। লে থেকে দিল্লি অভিমুখে উদ্দেশ্য রাজধানী পৌঁছে তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে তাদের 4 দফা দাবির চিঠি দেবেন, আলোচনা চাইবেন, তা না হলে অনুমতি চাইবেন যন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদের। লাদাখ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা হয়ে 30 সেপ্টেম্বর দলটি দিল্লি সীমান্তে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আটকায় দিল্লি পুলিশ। প্রায় 80 জনকে আটক করে রাখা হলো দিল্লির কয়েকটি থানায়। 70 প্রতিবাদীও ছিলেন তাদের মধ্যে। তারপর দিল্লি হাইকোর্টের হস্তক্ষেপে মুক্তি, কিন্তু আসল কাজ সুদূর পরাহত। এরপরই লাদাখ ভবনে 5ই অক্টোবর থেকে অনশন শুরু সোনামদের, শুধু নুন আর জলটুকু খাওয়া। 16 দিন পর গত 21 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি আসে, সরকার আলোচনায় বসতে রাজি। অনশন উঠেছে, প্রতিবাদ নয়। ভুক্তভোগী লাদাখিরা জানেন সরকারের সঙ্গে কথা আগেও হয়েছে, কাজ হয়নি। 2024-এ ফের কৃষক আন্দোলনে উত্তাপ ছড়ালো দেশে। 13ই ফেব্রুয়ারি 2024 পাঞ্জাব এবং হরিয়ানার উত্তর রাজ্যগুলিতে কৃষকদের দ্বারা শুরু হওয়া ধারাবাহিক বিক্ষোভ এবং রাস্তা অবরোধের দ্বিতীয় দফা বলে অভিহিত করা যায়। বিক্ষোভের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে সমস্ত ফসলের জন্য ন্যূনতম সমর্থন মূল্য বা এমএসপি, আইনি নিশ্চয়তা এবং সমস্ত কৃষকের জন্য ঋণ সম্পূর্ণ মকুব। প্রসঙ্গত 2020 সালের সেপ্টেম্বরে সংসদে 3টি বিল প্রণয়ন করা হয়। কৃষকদের উৎপাদিত বাণিজ্য বিল 2020, মূল্য নিশ্চয়তা এবং খামার পরিষেবা বিল এবং কৃষক চুক্তি ও অত্যাবশ্যকীয় পণ্য বিল 2020। সম্মিলিত কিষাণ মোর্চা কেন্দ্র সরকারের প্রতি অসন্তোষ প্রকাশের জন্য রাজ্যব্যাপী গ্রামীণ ও শিল্প ধর্মঘটের ডাক দেয়। 2024 সালে আমরা 3টি ঝড়ের তাণ্ডব দেখলাম। ঝড়গুলি হল রেমাল, দানা ও ফেঙ্গল। তীব্র ঘূর্ণিঝড় রেমাল 2024 সালের মে মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আছড়ে পড়ে। 25শে মে সন্ধ্যায় এটি একটি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ঘূর্ণিঝড়টি একটি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে 26শে মে রবিবার রাত 8:30টায় সীমান্তের ঠিক কাছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন বদ্বীপে আছড়ে পড়ে। উপকূলীয় এলাকায় ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ছিল 100 থেকে 135 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রাণহানি হয়েছে
85 জনের, আহত 137। তীব্র ঘূর্ণিঝড় দানা একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশায় আছড়ে পড়ে। তীব্র ঘূর্ণিঝড় দানা 19 অক্টোবর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত থেকে গঠিত হয়। প্রাণহানি হয়েছে 7 জনের, আহত 12 জন। ঘূর্ণিঝড় ফেঙ্গেল দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কাতে উল্লেখযোগ্য বন্যা এবং ক্ষয়ক্ষতি ঘটিয়েছিল। ফেঙ্গেল ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলের কাছে 14 নভেম্বর একটি ক্রান্তীয় নিম্নচাপ থেকে উৎপন্ন হয়েছিল। এই ঘূর্ণিঝড়ে কমপক্ষে 37 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 20 জন ভারতে এবং 17 জন শ্রীলঙ্কার বাসিন্দা। এছাড়াও আহত হয়েছেন 20 জন। 2024 স্মরণীয় হয়ে রইল ভারত বাংলাদেশের দুই ভয়াবহ বন্যার জন্য। অবিরাম বৃষ্টি আর তার জেরে স্থানে স্থানে ধস। গত বছর অক্টোবরে হিমবাহ হ্রদ ফেটে উত্তর সিকিমে ভয়াল বন্যার স্মৃতি এখনও ফিকে হয়নি। তার মধ্যে এবছরও সিকিমে প্রবল বৃষ্টি, ধস ও ফুঁসতে থাকা তিস্তা ফের সেই বিপর্যয়ের দিনগুলি ফিরিয়ে দিল। অক্টোবর এবং জুন তীব্রতা ও ব্যাপ্তির দিক থেকে দুটি বিপর্যয়ের মধ্যে পার্থক্য থাকলেও ঘটনা পরম্পরা প্রায় একই। প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গ থেকে সিকিম পৌঁছানোর গুরুত্বপূর্ণ 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ। উত্তর সিকিমে প্রবল বৃষ্টি ও ধসে 6 জনের প্রাণহানি। তিস্তার জল বিপদসীমা পার করে কালিম্পংয়েরও একাংশ ভাসিয়ে দেওয়া প্রতিবছর এমনটি যেন নিয়ম হয়ে দাঁড়াচ্ছে পাহাড়ে। অন্যদিকে কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে নেমে আসা জলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়ে। এর ফলে অন্তত 10 লক্ষ মানুষ জলবন্দী হয়ে পড়েছিলেন। তার মধ্যেই ধরলা, তিস্তা, দুধকুমোর, যমুনা, ব্রহ্মপুত্র সহ 16টি নদ নদীর জল বাড়ার ফলে পরিস্থিতির আরও অবনতি হয়। আকস্মিক বন্যায় বাঁধ, সেতু ও রাস্তার বিপুল ক্ষয়ক্ষতি হয়। উত্তর ও উত্তর পশ্চিমের লালমনিরহাট, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, রংপুর, পূর্ব দক্ষিণ পূর্বের চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া, ফেনী, রাঙামাটি এবং বান্দারবনে বন্যা মাত্রা ছাড়া আকার নিয়েছিল। গাইবান্ধায় নদীর পাড় ধসে তলিয়ে যায় প্রায় 700রও বেশি বাড়িঘর। যখনই ভারতে দ্রুত ট্রানজিট ব্যবস্থার কথা বলা হতো তখন কলকাতার নাম সোনালী অক্ষরে লেখা ছিল। শহরটি 1984 সালে প্রথম মেট্রো রেল পেয়েছিল এবং এখন 2024, 40 বছর পর এবার প্রথম জলের নিচে চলল মেট্রো। কলকাতা মেট্রো শিরোপায় জুড়ল নতুন পালক। দেশের প্রথম কোনো শহরে গঙ্গার তলা দিয়ে চলল মেট্রো রেল। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। শুধু প্রথম জলের নিচে মেট্রো নয়, এই রুটেই দেশের গভীরতম মেট্রো হাওড়া স্টেশন। স্থলভাগে 33 মিটার নিচে অবস্থিত। 6 মার্চ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। গঙ্গার নিচ দিয়ে এবার যাচ্ছে মেট্রো। এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় 10,442 কোটি টাকা। আরও একবার মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার রাজনীতিতে প্রত্যাবর্তনের এক অনন্য প্রায় নজির গড়লেন 2 বছর পরে 80 কোঠায় পা দিতে চলা ট্রাম্প। মোট 538 আসনের মধ্যে 312টি আসন এসেছে রিপাবলিকানদের ঝুলিতে। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন 226 আসন। হোয়াইট হাউসে পৌঁছতে ট্রাম্পের দলের দরকার ছিল 270, কিন্তু 6ই নভেম্বর ফলাফল প্রকাশের পর দেখা যায় কমলা হ্যারিসকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও সমস্ত বুথ ফেরত সমীক্ষা কমলা হ্যারিসকেই এগিয়ে রেখেছিল। সুইং স্টেটগুলিতেও ডেমোক্র্যাটদের এগিয়ে রাখা হয়েছিল, কিন্তু সেই সব সমীক্ষাকে ভুল প্রমাণিত করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রিপাবলিকানরা। 2016 সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন সেই সময় রিপাবলিকানরা পেয়েছিল 304 আসন। এবার 2020-র হিরো আবার 2024-এ হিরো হয়ে ফিরে আসছেন ওভাল অফিসে। অতীতে মাত্র একবারই এক প্রেসিডেন্ট ভোটে পরাজিত হয়েও পরের নির্বাচনে জয়ী হয়ে হোয়াইট হাউসে গিয়েছিলেন। সেটা অবশ্য 132 বছর আগের ঘটনা। প্রায় 1.5 শতক পরে আমেরিকার ইতিহাসে এমন ঘটনার দ্বিতীয় নজির গড়লেন ডোনাল্ড। আমেরিকার প্রেসিডেন্ট ভোটের ফল প্রকাশ হতেই ডোনাল্ড ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই কথোপকথনের কথা পরে নিজের এক্স হ্যান্ডলেও লেখেন তিনি। 2025-এর 20 জানুয়ারি ওভাল অফিসে বসার পর বন্ধু মোদীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ভারত মার্কিন আদান প্রদানে কতটা প্রভাব ফেলে সেটা এখন দেখার। পাশাপাশি ভারতের পার্শ্ববর্তী বাংলাদেশের সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতি, পাকিস্তান এবং চীন হবু মার্কিন প্রেসিডেন্টের চিন্তা কোন পথে এগোয় সেদিকেও নজর থাকবে। এবং সেই সঙ্গে রাশিয়া ইউক্রেনের দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ এবং ইসরায়েল প্যালেস্তাইন সমস্যার কোনো ইতিবাচক সমাধান করতে সক্ষম হন কিনা ডোনাল্ড ট্রাম্প
সেদিকেই তাকিয়ে দুনিয়া। সারা বছর জুড়েই বিশ্বের বিভিন্ন দেশের বাতাসে বারুদের গন্ধ। 2022-এর 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সীমান্ত পেরিয়ে বাঁধ ভাঙা জলের মতো ঢুকে পড়ে রুশ সেনাবাহিনী। দুই প্রাক্তন সোভিয়েত সদস্যভুক্ত দেশের মধ্যে শুরু হয় প্রবল যুদ্ধ। সেই যুদ্ধ পরিস্থিতি 2 বছর পেরিয়ে 3 বছরে পড়তে চললেও এখনও ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে পারেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লড়াইয়ে কয়েক হাজার সেনা এবং বিপুল অস্ত্র খুইয়েছে মস্কো। দীর্ঘ সময় ধরে লড়াই করে ভাড়ারে টান পড়েছে ইউক্রেনেরও, কিন্তু থামেনি সংঘাত। অন্যদিকে একের পর এক বিপুল অঙ্কের সামরিক প্যাকেজ ঘোষণা করে বন্ধু ভ্লাদিমির জেলেনস্কির পাশে রয়েছে আমেরিকা। হোয়াইট হাউসে পালাবদল এই সংঘাতে কোনো সমাধান সূত্র নিয়ে আসে কিনা সেদিকেই তাকিয়ে বিশ্ব। ভারত অবশ্য বরাবর দুই দেশের সঙ্গে সম্পর্কে ভারসাম্য বজায় রেখেই চলেছে। গাজা যুদ্ধের 1 বছর পূর্ণ হল 2024-এ। 7ই অক্টোবর 2023 ইসরায়েলের বুকে বেনজির হামলা চালায় প্যালেস্তনীয় সশস্ত্র সংগঠন হামাস। প্রাণ হারান অন্তত 1,500 মানুষ। 250 জনকে অপহরণ করে গাজা ভূখণ্ডে নিয়ে যায় হামাস। তারপরে অপারেশন আয়রন সোর্ড শুরু করে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস। বোমার আঘাতে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। এখনো পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন 46,000 প্যালেস্তিনীয়, নিহত শতাধিক ইসরায়েলি সেনাও। 7ই মে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাসকে খতম করতে দক্ষিণ গাজায় রাফায় ঢুকে পড়ে ইসরায়েলের ট্যাঙ্ক বাহিনী। শুরু হয় অভিযান। রাফার শরণার্থী শিবিরে হামলায় প্রাণ যায় 45 জনের। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় অল আইস অন রাফা। দক্ষিণ গাজার এই শহরে অভিযান শুরু করা নিয়ে ইসরায়েলের সঙ্গে দূরত্ব বাড়ে আমেরিকার। তেল আভিভে অস্ত্রের সরবরাহে হ্রাস টানে জো বাইডেনের হোয়াইট হাউস। রাষ্ট্রসংঘে তোপের মুখে পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক মহলে তুমুল সমালোচনার মুখে পড়লেও সামরিক অভিযান অব্যাহত রেখেছে তেল আভিভ। 1 বছর পূর্ণ হলেও মেলেনি রফা সূত্র। এরই মধ্যে 17ই অক্টোবর ইসরায়েলের হামলায় মৃত্যু হয় নয়া হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। পাশাপাশি ইরান ইসরায়েলের সংঘাতে কেঁপে ওঠে দুনিয়া। এপ্রিল মাসের 1 তারিখ সিরিয়ার দামাস্কাসে ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান অন্তত 13 জন। মৃতদের মধ্যে ছিলেন 3 ইরানি সেনাকর্তাও। এই হামলার পিছনে ইসরায়েলকেই দায়ী করে তেহরান। লাগাতার সতর্কবার্তার পর 13ই এপ্রিল ইসরায়েল একের পর এক মিসাইল ছুড়তে শুরু করে ইরান। সব মিলিয়ে প্রায় 300টি ক্ষেপণাস্ত্র হামলা হয়। 19শে এপ্রিল ইসলামিক দেশটির উপর পাল্টা আঘাত হানে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের একাধিক শহর। আবার সংঘাতে ইসরায়েল। 19শে সেপ্টেম্বর পেজার বিস্ফোরণে কেঁপে ওঠে লেবানন। সশস্ত্র সংগঠন হেজবুল্লাহ সদস্য সহ প্রাণ যায় অন্তত 500 জনের। আহতের সংখ্যা 4,000 পেরিয়ে যায়। এই ঘটনার পরদিন থেকেই লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। 27শে সেপ্টেম্বর ইসরায়েলি সেনার অভিযানে নিহত হন হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। কয়েকদিনের মধ্যেই তার উত্তরসূরি হাশেম সাফেদিনকেও খতম করে তেল আভিভ। নয়া কমান্ডার হিসেবে নাইম কাসেমের নাম ঘোষণা করে হেজবুল্লাহ। এই সংঘাতে জড়িয়ে পড়ে ইরানও। অন্যদিকে 27শে নভেম্বর সিরিয়ার গৃহযুদ্ধ ভয়ঙ্কর রূপ নেয়। আল কায়দার শাখা সংগঠন হায়াত তাহরির আল শাম বা HTS এর নেতৃত্বে আলেপ্পো দখল করে নেবার ঘোষণা করে বিদ্রোহীরা। তারপর একে একে দারা, হোমসের মতো গুরুত্বপূর্ণ শহর দখল করার পর 8ই ডিসেম্বর রাজধানী দামাস্কাসে পৌঁছয় বিদ্রোহীরা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীকে পিছু হটতে বাধ্য করে তারা। পতন ঘটে আসাদ সাম্রাজ্যের। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন বাশার আল আসাদ। 2024 সালের প্যারিস অলিম্পিক ভারতীয় ক্রীড়া ইতিহাসে একটি যুগান্তকারী ইভেন্ট ছিল। ভারতের 117 জন ক্রীড়াবিদের দল মোট 16টি খেলায় অংশগ্রহণ করেছিল। তাদের সঙ্গে প্যারিসে গিয়েছিলেন 118 জন সাপোর্ট স্টাফ এবং 22 জন আধিকারিক। কিন্তু খেলায় সাফল্যের ঝুলি খুব একটা ভরে ওঠেনি ভারতের ক্রীড়াবিদরা একটিও স্বর্ণপদক পাননি। একমাত্র রৌপ্য পদকটি জিতেছেন নীরজ চোপড়া পুরুষদের জ্যাভেলিনে। মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক জিতেছেন মানু ভাকের। 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন যুগ্মভাবে মানু ভাকের ও সারবজোৎ সিং। পুরুষদের 50 মিটার 3 পজিশন রাইফেল শুটিংয়ে ব্রোঞ্জ জিতেছেন স্বপ্নিল কুশালে। পুরুষদের কুস্তি 57 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন আমান শেরাওয়াত এবং পুরুষদের হকিতে ব্রোঞ্জ জয় করে দেশে ফিরেছে ভারতীয় হকি দল। এবারের অলিম্পিক্সে অংশ নেওয়া 206টি দেশের মধ্যে 1টি রূপো আর 5টি ব্রোঞ্জের দৌলতে পদক তালিকায় 71তম স্থানে শেষ করেছে ভারত। মোটের উপর ভারতীয় ক্রীড়াবিদদের পারফরমেন্স ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্যারিস প্যারালিম্পিকে সর্বকালের সর্বোচ্চ মোট 29টি পদক জিতে প্রতিযোগিতা শেষ করলেন ভারতীয় অ্যাথলিটরা।
প্যারা অলিম্পিকের ইতিহাসে 1968 থেকে আজ পর্যন্ত সর্বোচ্চ পদক নিয়ে দেশে ফিরলেন ভারতীয় অ্যাথলিটরা। টিম ইন্ডিয়ার ঝুলিতে এলো মোট 29টি পদক। পদক তালিকায় 18 নম্বরে শেষ করল ভারত। কিন্তু নতুন দশকে পরপর 2 প্যারা অলিম্পিকে তৈরি হলো ইতিহাস। টোকিওতে মোট 19টি পদক জিতে সর্বকালীন রেকর্ড করেছিল ভারত। 3 বছর পর সেই পদক সংখ্যা বেড়ে দাঁড়ালো 29। অবনী লেখারা শুটিংয়ে সোনা জয় দিয়ে ভারতের পদকের খাতা খুলেছিল। নবদীপ সিং এর জ্যাভলিনে সোনা জয় দিয়ে শেষ হয় প্যারা অলিম্পিকের সফর। সুমিত আন্টিল জ্যাভলিনে F64 বিভাগে ফের একবার করলেন বিশ্ব রেকর্ড। F41 বিভাগে এলো প্রথম পদক নবদীপের হাত ধরে। তীরন্দাজিতে শীতল দেবীরা প্রথম পদক এনে দেন ভারতকে। এছাড়াও একাধিক রেকর্ড করলেন ভারতীয় অ্যাথলিটরা। 7টি সোনা, 9টি রূপো, 13টি ব্রোঞ্জ জিতে এক ঐতিহাসিক প্ল্যাটফর্মে প্রতিযোগিতা শেষ করলেন ভারতীয় অ্যাথলিটরা। এমন এক ঐতিহাসিক টুর্নামেন্ট শেষে ভারতীয় প্যারালিটদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পারফরম্যান্স পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে, এমনটাই আশা প্রধানমন্ত্রীর। ইউরো কাপে চতুর্থবারের জন্য জয় হাসিল করল স্পেন। প্রথমবার টানা 7 ম্যাচে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। 2014 সালের পর ইউরো চ্যাম্পিয়নের ট্রফি তাজ মাথায় উঠল স্পেনের। ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ জিতেছে তারা। ফাইনালে 3 লায়ন্সদের বিরুদ্ধে 2-1 গোলে জয় ছিনিয়ে নেয় তারা। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল করে এগিয়ে যায় স্পেন। সেই গোল পরে শোধও করে দেয় ইংল্যান্ড, কিন্তু শেষ রক্ষা হয়নি। নির্ধারিত সময়ের বাঁশি বাজার কিছুক্ষণ আগে 86 মিনিটের মাথায় স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন ওয়ারজাবাল। তাঁর গোল নিয়ে নানা মহলে নানা মত রয়েছে যে অফসাইড মনে হচ্ছিল সেটি, কিন্তু ভিএআর প্রযুক্তিতে দেখা যায় যে গোলটি বৈধ ছিল। অবশেষে প্রথম দেশ হিসেবে ইউরো কাপে টানা 7 ম্যাচ খেলে 7 ম্যাচই জিতেছেন আলভারো মোরাতা, লামিন ইয়ামালরা। 2012 সালের পর 2024 ফের ইউরোপ সেরা দলের শিরোপা তাদের দখলে। কিন্তু শুধু ইউরো কাপই নয়, স্পেনের ঝুলিতে আছে এমন অনেক স্মরণীয় খেতাব, তার মধ্যে রয়েছে 2010 সালের বিশ্বকাপও। অন্যদিকে 2024-এ বিশ্বের ফুটবল প্রেমীদের চোখ ছিল কোপা আমেরিকার দিকেও। জুলাইয়ের 14 তারিখ ফাইনাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে আর্জেন্টিনা। গতি ও শক্তি দুই ব্যবহার করছিল তারা। প্রথম 20 মিনিটে সেভাবে দেখা যায়নি লিওনেল মেসিকে। 20 মিনিটের মাথায় প্রথমবার দলগত আক্রমণ তুলে আনে আর্জেন্টিনা। বক্সে ঢুকে শট মারেন মেসি। 36 মিনিটের মাথায় শট মারতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান তিনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও একই পরিকল্পনা নিয়ে খেলতে থাকে কলম্বিয়া, তবে দ্বিতীয়ার্ধে খেলার ধরন কিছুটা বদলায় আর্জেন্টিনাও। কলম্বিয়ার ফুটবলারদের শারীরিক ক্ষমতার কাছে একটু হলেও পিছিয়ে পড়ছিল আর্জেন্টিনীয়রা। 53 মিনিটের মাথায় কর্নার থেকে ফাঁকায় হেড করার সুযোগ পান ডেভিডসন স্যাঞ্চেজ, কিন্তু গোল পোস্টেই বল রাখতে পারেননি তিনি। 87 মিনিটের মাথায় আবার একটি সুযোগ আর্জেন্টিনা পেলেও এবারও গোল করতে অক্ষম হয় তারা। খেলা ধীরে ধীরে টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, আর ঠিক তখনই জাদু দেখান অতিরিক্ত সময় বদলি হিসেবে মাঠে নামা লাউতারো মার্টিনেজ। 2024-এ কোপায় বারবার আর্জেন্টিনার ত্রাতা হয়ে উঠেছেন তিনি, আরও একবার হলেন। 112 মিনিটের মাথায় লো সেলসোর পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাজিত করে জালে বল জড়িয়ে দেন লাউতারো। তারপরে সোজা ছুটে যান লিও মেসির দিকে এবং তাকে জড়িয়ে ধরেন। মেসিকে দেখে মনে হচ্ছিল ধরে প্রাণ ফিরে পেয়েছেন তিনি। লাউতারোর করা একমাত্র গোলে 2024-এর কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা। 2024-এ খেলার দুনিয়ায় অবসর নিলেন যারা। 2024 সালে বিশ্ব ক্রীড়ার ময়দান থেকে অবসর নিয়েছেন অনেক স্বনামধন্য ক্রীড়াবিদ। এক ঝলকে ফিরে দেখা। ফুটবল: সুনীল ছেত্রী, ভারত; লুইস সুয়ারেস, উরুগুয়ে; টনি ক্রুজ, জার্মানি; লুকা মদ্রিচ, ক্রোয়েশিয়া; রাফায়েল ভার্নে, ফ্রান্স; পেপে, পর্তুগাল; লিওনার্দো বুনুচি, ইতালি; জোহাট, ইংল্যান্ড; মারৌনে ফেলেইনি, বেলজিয়াম; থিয়াগো অ্যালকেন্তারা, স্পেন। ক্রিকেটের দুনিয়া থেকেও অবসর নিলেন বেশ কয়েকজন। বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটার টি20 থেকে অবসর নিলেন। ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা অবসর নিলেন। রবীন্দ্র জাদেজা ভারত, রাহুল দ্রাবিড় ভারতীয় কোচ, রবিচন্দ্রন অশ্বিন ভারত, শিখর ধাওয়ান ভারত, দীনেশ কার্তিক ভারত, কেদার যাদব ভারত, ঋদ্ধিমান সাহা ভারত, অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের ক্রিকেটার জেমস অ্যান্ডারসন, ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলী, লিন ওয়াগনার নিউজিল্যান্ড এবং সাকিব আল হাসান বাংলাদেশ। ব্যাডমিন্টনে অবসর নিলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। বক্সিংয়ে অবসর নিলেন ভারতের মেরি কম ও বিজেন্দ্র সিং।
রেসলিং থেকে সুশীল কুমার, ভারত। শুটিং থেকে অভিনব বিন্দ্রা, ভারত। অবশেষে মোহনবাগানের মুকুটে আরও একটি পালক জুড়ে দিল আইএসএল লিগ শিল্ড ট্রফি। ইতিহাস তৈরি করল মোহনবাগান। বাংলার প্রথম ক্লাব হিসেবে লিগ শিল্ড জিতল তারা। আইএসএল এ দুবার ফাইনালে উঠেছে মোহনবাগান এবং একবার আইএসএল ট্রফি জিতেছে, কিন্তু অধরা ছিল লিগ শিল্ড ট্রফি। সেই কাঙ্ক্ষিত ট্রফি 2024-এ মুম্বাইয়ের হাত থেকে ছিনিয়ে নিল মোহনবাগান। 27 মিনিটের মাথায় বক্সের একটু বাইরে বল পেয়ে পেত্রাতোস পাস দেন লিস্টনকে। নিখুঁত কোণ দিয়ে বল এগিয়ে দেন গোল পোস্টের দিকে। মুম্বাইয়ের ডিফেন্ডার আটকানোর চেষ্টা করলেও তা আটকাতে অক্ষম হন। যুবভারতী ক্রীড়াঙ্গনে লিগ শিল্ড ম্যাচে মুম্বাই সিটি এফসিকে 2-1 গোলে পরাজিত করে আইএসএল এ দ্বিতীয়বারের জন্য ভারত সেরা হয় মোহনবাগান। ক্লাব তাঁবুতে ভিড় জমিয়েছিলেন মোহনবাগানের সমর্থকরা। সবুজ মেরুনের ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী ছিলেন মোহনবাগানের সমর্থক ও বাংলার মানুষ।